বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুফতি সিরাজুল ইসলাম সাহেবের দোয়ার মাধ্যমে আব্বাস ভাইকে বরণ করে নিচ্ছেন। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আমার সামনে ভাইয়েরা, আমি কথা বলছি বাইরে দিয়ে শোনা যায়? জি মাইক কোন মাইক কইছে বাইরে রাস্তা বাইরে লাগাতেন রাস্তা জানা একটু ক্যামেরাম্যান একটু দাঁড়াবে মাথা চলে শুনবে শুনবে স্পিকার দেওয়া আছে ভাই আমার। আমি যাদেরকে দেখতে পাচ্ছি না, আমার সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা রাস্তায় ফুলছি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের বক্তব্য শুনলাম, ভালো লাগলো। আমরা 17 বছর আন্দোলন করেছি। 17 বছরে আমরা বহু আমাদের সহকর্মী, আমাদের সাথী, সহযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি। আমাদের প্রায় 5000-এর মতো নেতা কর্মী গুম হয়েছে, প্রায় 4000-এর অধিক শাহাদাত বরণ করেছে। আর বাংলাদেশের বিএনপির সমর্থক নেতা কর্মী লক্ষ লক্ষ জেল খেটেছে, মানুষ জেল খেটেছে। আমার নিজের কথা যদি বলি, আমি অন্তত 10 থেকে 11 বার জেলে গিয়েছি, 2 থেকে 3 বার রিমান্ডে ছিলাম। তারপর 5ই আগস্টে কিছুদিন আগে সম্ভবত আমি জেল থেকে বেরিয়েছি। তো এরকম সারা বাংলাদেশের যারা নাকি গণতন্ত্রকামী, যারা নাকি কথা বলতে যায়, যারা প্রতিবাদ করতে চায়, তারা সকলেই কিন্তু, যারা অধিকার চায়, তারা সকলেই কম বেশি ভুক্তভোগী। আমরা কেউ জেলে, কেউ জেলের বাইরে, এবং ভিন্নভাবে, অন্যরকমভাবে। ভিন্নভাবে বলতে আমি পরে আসছি আমি ওখানে। তো আমরা 17 বছর আন্দোলন করেছি। আন্দোলনের ফলে একটা পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই সময়ে 5ই আগস্টে ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। দেশ থেকে একটি আপদ বিদায় হয়েছে। প্রিয় ভাইরা, আপদ তো বিদায় করলাম, আপদ তো বিদায় হলো। এখন আমাদের ভাবতে হবে আমরা কোন নতুন বিপদ কিংবা মহাবিপদ মাথায় নিয়েছি কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে। বিপদ আপদ যাই আসুক, এই ভোটের অধিকারের জন্য আমরা জেল খেটেছি। এই ভোটের অধিকারের জন্য আমাদের ভাইয়েরা প্রাণ হারিয়েছে। এই ভোটের অধিকারের জন্য বহু পরিবার থেকে কোনো না কোনো সদস্য হারিয়ে গেছে, বহু পরিবার থেকে। সেই ভোটের অধিকারটা আমরা পেয়েছি। এই ভোটটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে চাই। যদি কেউ বা কোনো গোষ্ঠী এই ভোট নষ্ট করতে চায়, আমরা তাদেরকে ছাড়বো না। মাথা রাখতে হবে আপনাদের। আমাদের যারা পলিটিক্যাল এজেন্ট থাকবে, আমাদের বাইরে যারা থাকবে, তারা আমরা সতর্ক থাকবো। এই কারণে আপনারা খেয়াল করেছেন যে আমাদের সামনে একজন নেতা বলেছেন যে আমরা
ঢাকায় একটি সিটও বিএনপিকে দেব না। আপনারা ভাবতে পারেন না, যারা ভিক্ষায় এমপি হয়ে, ভিক্ষা নিয়ে এমপি হয়ে যারা বিএনপির সময় মন্ত্রী গাড়ি ফ্ল্যাগ উড়িয়েছে, তারা আজকে আমাদেরকে এই কথাটা বলে। আমরা ওদেরকে ভিক্ষা দিয়েছিলাম 2-3টা সিট, আর ওরা এখন তখন মন্ত্রী হলো, হয়ে ফ্ল্যাগ উড়ে এলো, আর আজকে আমাদেরকে বলে যে আমরা ঢাকায় তাদেরকে একটি সিটও দেব না। আমার কথা হলো, তুমি কে রে ভাই? কোথেকে আইলা তুমি এক কেজি টাকা দিবা না? তুমি তো ভাইসা ঢাকায় আসছো, আর ঢাকায় তুমি সিট দিবা না। এই প্রসঙ্গে আমি যদি এখন পল্টন ময়দান অন্য কথা বলতাম, আমি ইলেকশন সামনে তো আমি কথা বলছি না। ঢাকার ভোটাররা কেউ কিন্তু ভাইসা আসেনি তোমাদের মতো। আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে জানি, আমরা আমাদের অধিকার প্রয়োগ করব। আমরা দেখব ভোট দেওয়ার দিন আমাদের অধিকার কে হরণ করে। কোনো কালো হাত যদি এগিয়ে আসে, আমরা সেই কালো হাতের উপযুক্ত জবাব দিয়ে দেব, কিন্তু আমরা আমাদের ভোটের অধিকার ছাড়বো না। যারা এই কথা বলে যে সিট দেব না, আমি বলতে চাই, ভাইরা আপনারা নিজের চরকায় তেল দেন। দেশের জনগণ আপনাকে ভোট দেয় কিনা ওটা হিসাব করে দেখেন। আমাদেরকে আপনারা বিএনপিকে আপনারা বহুভাবে কলুষিত করার চেষ্টা করছেন, বিএনপির বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন, আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন। এই যে আমার ঢাকা শহরে যত ভাইরা আছে, যেখানে আছে, কেউ কি আমার সম্পর্কে বলতে পারবে যে মির্জা আব্বাস সাহেব 91 সাল থেকে পর্যন্ত আমি ক্ষমতায় ছিলাম, যতদিন ছিলাম, একটি পয়সা ঘুষ খেয়েছি? একটি পয়সা চাঁদা তুলেছি? কেউ বলতে পারবে না। অথচ কিছু লোক, তাদের নিজের সম্পর্কে কিচ্ছু বলার নাই। অর্থাৎ আমি যদি ভালো লোক হই, তাহলে আমি বলতে পারি যে আমি ভালো লোক, আর ভালো না করতে বলতে পারবো না। আমার ঘুষ খাওয়ার সুযোগ ছিল, আমি ঘুষ খাই নাই, এটাই বলতে পারি। আমার প্লট নেওয়ার সুযোগ ছিল, আমি প্লট নিই নাই, এটা আমি বলতে পারি। আমার দোকান নেওয়ার সুযোগ ছিল, আমি দোকান নেই নাই, এটা আমি বলতে পারি। আর আমি তাদেরকে বলতে চাই, তোমরা কি করতে করবা তো আমাদের দেশের জন্য? তোমাদের কি এমন সুযোগ ছিল? ছোট্ট একটা সুযোগ পেয়েছো, হাজার হাজার লোক আত্মাহুতি দিয়ে হাসিনা সরকারকে সরিয়েছে। একটু সুযোগ পেয়ে মন্ত্রী হয়ে গেছো, ক্ষমতার স্বপ্ন দেখছো, ক্ষমতা হাতে নিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছো। এখন তোমাদের পোশাক আশাকের দিকে তাকানো যায় না। এত দামি দামি সব পোশাক পরো তোমরা, তোমাদের গাড়ির দিকে তাকানো যায় না। এত দামি গাড়ি কোথায় পাও? আমার তো জানার অধিকার আছে। আমার কত টাকা আছে এইটা জানার অধিকার বাংলাদেশের জনগণের আছে। আমি আমার কথা বলছি, এবং সেই অধিকার থেকে আমি বলতে পারি যে আমার কত টাকা আছে এইটা আল্লাহ জানেন, কারণ আমি হিসাব করে জাকাত দেই, হিসাব করে আমি জাকাত দেই। এই সরকার জানেন যে আমার কত টাকা আছে, কারণ আমি হিসাব করে ইনকাম ট্যাক্স দিই। আমার যে ভাইয়ের কথাগুলো বলেন, তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যে ঢাকা রাস্তা চলাচল করেন, রোড ট্যাক্স দেন? ঢাকার পানি খান, ট্যাক্স দেন? সব তো ফ্রি, সব ফ্রি খাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকা, সেই রাস্তায় যদি রাস্তা রিপেয়ার হয়, সে রাস্তায় চলাচল করেন। নির্বাচন দাঁড়াইছেন, আপনার কত টাকা আয় করেন, কোথেকে আয় করেন, আমরা জানা দরকার আছে আমাদের। আমি তো আমার আয়ের ঘোষণা দিয়েছি। তো আজকে যারা লম্বা লম্বা কথা বলতেছে আমার সম্পর্কে, তারা কিছুই বলতে পারতেছে না, খারাপ কথা কিছু বলতে পারতেছে না। বলতে পারলে খুশি হতাম। একটা বাতাস উঠেছে কি, আপনার সাহেব চাঁদাবাজি করে। আচ্ছা কন্ত ভাই, আমার চাঁদাবাজি করার প্রয়োজন আছে? চাঁদাবাজি আমি করবো কেন? আল্লাহ তাআলা তো আমাকে যথেষ্ট দিয়েছেন, কোনো প্রয়োজন নাই।
আর তোমরা অজ্ঞ মূর্খ লোকগুলো আমার সম্বন্ধে জানো না অথবা অপপ্রচার করতেছো আমার বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের এই কথা এই কারণে বললাম যে কিছু বাচাল ছেলে পেলে বাংলাদেশের রাজনীতি যুক্ত হয়েছে, তাদের কোনো অভিজ্ঞতা নাই, দেশ কাকে বলে, স্বাধীনতা কাকে বলে সে অভিজ্ঞতা তাদের নাই। আজকে তারা এখন মন্ত্রী হবে, মিনিস্টার হবে, কি হবে, দেশটা যাবে কোথায়? আরে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি কারা মন্ত্রী হয়েছে, কারা মিনিস্টার হয়েছে, কারা এমপি হয়েছে, আমরা দেখেছি। আমরা সেই পাকিস্তান আমলে দেখেছি। তোমরা তো একজন এমপির নাম বলতে পারবে না পাকিস্তান আমলে। যে ছেলেরা আজকে আমার সাথে কথা বলছে তারা পাকিস্তানের সময় কোনো এমপির নাম বলতে পারবে না। বাংলাদেশ হওয়ার পরে প্রথম এমপি কারা হয়েছিল বলতে পারবে না, কারা করণত লিখেছিল তারপর বলতে পারবে না। তোর লম্বা লম্বা কথা বলবো, বাঁচতে বাঁচতে ঢাকা শহরে আসছে এরা। আমি দুঃখিত কথা বলতে হচ্ছে, কারণ ওরা আমার সম্পর্কে আমার কথা বলে। আমি বলতে চাই না, বলছি আমি বলবো না কখনো, কিন্তু দেখলাম যে না, ওদের জিব্বা এত লম্বা হয়ে গেছে, আমাদের বলতেই হবে। এখন এই জিব্বাটাকে সামাল দেওয়া দরকার। তবে হ্যাঁ, আমি আমার ভাইদের, আমার নেতা কর্মীদের বলবো, আপনারা তাদের সঙ্গে যদি তারা এখানে আসে, আপনারা দয়া করে কোনো বিশৃঙ্খল আচরণ করবেন না। তাদের সঙ্গে শুদ্ধভাবে ভালোভাবে ব্যবহার করবেন আচার আচরণ যদি আসে। কারণ তারা সুযোগ খুঁজতেছে যে আব্বাস সাহেবের খেপায় তুলি, তো আব্বাস সাহেব আমার একটা কিছু একটা করুক, আব্বাস সাহেবের লোকজন, তারপরে আমি কাঁদতে কাঁদতে গিয়ে ভোট চাও। বুঝছেন না, মানে কান্দায় মামলা দিতে আর কি। আশা করবো আপনারা যারা এখানে আছেন উপস্থিত, যেহেতু উপস্থিত আছেন, আমি ধরেই নিচ্ছি এর মধ্যে ৯৯% লোকই বিএনপি সমর্থন করেন, এর মধ্যে ৯৯% লোকই আমাকে ভোট দিবেন। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের দলকে আপনারা ভোট দেবেন। তা যদি হয়, আপনি কি, আমি বলতে পারি যে আপনার ভোটটাকে সংরক্ষিত করার দায়িত্বটা আপনার। আপনি একটা ভোট দিলে ভোটটা নষ্ট হয়ে গেল, লাভ কি হলো? সুতরাং আপনাদেরকে সবাইকে এই এলাকায়, পাশের এলাকায় আপনার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, এক একজন আমরা যদি ওয়াদা করি যে আমরা 10টা করে ভোট কালেক্ট করবো আব্বাস সাহেবের জন্য। আপনারা যারা ব্যবসা করেন, যারা আপনাদের কাস্টমাররা আসে, তাদেরকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, রাস্তায় যাওয়ার সময় বলবেন সালাম দিয়ে, ভাই একটা ভোট দিয়ে দানের শেষে মির্জা আব্বাস সাহেবকে। আর আপনাদের অন্য প্রার্থীর সম্পর্কে কথা আসবে, আমার সম্বন্ধে যা বলার আছে বলতে পারবেন, অন্য প্রার্থীরা তার সম্বন্ধে বলতে পারবে না। ওইদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা ছেলে বক্তব্য রেখেছে যে মির্জা আব্বাস সাহেব এত টাকার মালিক কিভাবে হলেন। আচ্ছা ভাই, কত এটা কি এর কোয়ার কথা কেউ মালিক হলেন? আমার নামে চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, সেটা হলো দেখার বিষয়। আমি তো হালাল পথে রুজি করে টাকা আর্ন করছি, কামাইছি, বাপ দাদার ছিল আমি বাড়াইছি। আমার বাপ দাদা আমার জন্য রেখে গেছিল, আমি তার থেকে বাড়াইছি। আমার ছেলে তো আরো বাড়াবে ইনশাল্লাহ। এটা চুরি করে না ভাই, ব্যবসা করে। আমার সন্তানরা এখনো খেটে খায়, আমার সন্তানরা যে যেখানে আছে ওরা কাজ করে খায়, বাপের টাকাও খায় না, আমি তার টাকা দিই না। বাস্তবতা কিন্তু এটা। আমার মেয়ে বাইরে থাকে, নিজের পড়াশোনা করে, নিজের টাকা নিজে কামায়, নিজে খায়, আমার টাকা নেয় না, আমি দিলেও নেয় না। আমাদের ধারণা হয়েছে বাবা তো অনেকদিন আমাদের পড়াশোনা করালো, আর কত। তো এখন আমি বলতে পারি এই কথাটাই, কথা বলতে পারবে না এই প্রার্থীরা, কেউ না। যে প্রার্থীরা লম্বা লম্বা কথা বলে তারা বলতে পারবে না তাদের কি আছে, কত টাকা ট্যাক্স দিয়েছে। আর আমি যত টাকা ট্যাক্স দেই, আমি যত টাকা জাকাত দেই, তোমাদের সকলের ইনকাম মিলে সমান হবে না। সুতরাং আমার সম্পর্কে চালাবে এই কথা আমার দেশের মানুষ গিলবে না, ঢাকা শহরের মানুষ গিলবে না। এই সমস্ত পচা কথা বলে লাভ নাই।
বরং জবাব দেন বন্যার ত্রাণের টাকাগুলো আপনারা কি করছেন? আমি জানি না। এই যে এতগুলো টাকা উঠলো, সেই টাকা কি করলেন? সে টাকা জবাব দেন। আপনি চকচকে পাঞ্জাবি পরেন, টাকা পান কোথায়? জবাব দেন। আপনার বাপের ইনকাম কত আর আপনার ইনকাম কত? জবাব দেন। পাঞ্জাবি টাকা কোথায় পেলেন? জবাব দেন। গাড়ি কোন টাকা দিয়ে চলেন সেটা জবাব দেন। তো প্রিয় ভাই, আমি তো কিবোধ করতে চাই ইলেকশন করতে এসে, আমি কিবোধ করতে চাই না। ইলেকশনের ভোট আপনাদেরকে ভোট দিতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং আমাদের যারা বিএনপির কমিটি আছে, আমি আর একটা কথা বলি, সবার জন্য বলছি এই কথাটা, যদি একটা জিনিস আনন্দবাজার, গুলিস্তান এবং আশেপাশের যে এলাকাগুলো আছে, ঢাকা শহরটা কিন্তু মাদকে ছেয়ে গেছে। গত 17 বছরে আইন শৃঙ্খলার অবনতির সুযোগে মাদকে ছেয়ে গেছে। যেই পরিবারে একটা মাদক আসক্ত ছেলে মেয়ে আছে, সেই পরিবার তো শেষ, আশেপাশের এলাকাও শেষ। ঠিক। সুতরাং এই মাদক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর আপনাদেরকে বুকে হাত দিয়ে ওয়াদা করতে হবে, কোনো চাঁদাবাজকে আপনারা প্রশ্রয় দেবেন না। যদি মনে করেন যে ওর সঙ্গে তো আব্বার সাথে খুব ভালো খাতি সম্পর্ক, বদনাম আমাকে আবার উল্টাপাল্টা হতে পারে না। আমি আপনাদের কসম করে বলতেছি, যদি এরকম কোনো অত্যাচার এলাকায় হয় আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেব। আমি পারি বা না পারি, আমি এটার আমি এমপি হই বা না হই, ব্যবস্থা নেব, দলীয় ব্যবস্থা নেব। বিএনপি ইতিমধ্যে এই সমস্ত অভিযোগে 5,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছে। দরকার বলে আরো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কারো দায়িত্ব বিএনপি তার মাথায় নেবে না, কোনো চাঁদাবাজের দায়িত্ব মাথায় নেবে না বিএনপি, এটা কখনই নেয়নি, এখনো নেবে না। তবে আমি শুনেছি আওয়ামী লীগে যারা চাঁদাবাজি করত তাদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে অনেকেই তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করতেছে, আমি দেখেছি এগুলো জায়গায়। এবার একটা মাদক, চাঁদাবাজি, আরেকটা হলো সন্ত্রাস। এই তিনটি জিনিসকে যদি আমরা সমাজ থেকে দূর করতে পারি, এই মুহূর্তে আমাদের আর কিছু লাগবে না। আমাদের দেশে অভাব থাকবে না, অনটন থাকবে না, অন্য কোনো সমস্যা থাকবে না, যদি আমরা এই তিনটি জিনিস আমরা দূর করতে পারি। কারণ আপনি জানেন যে এই মাদকের আক্রান্ত, আমি আগে বলেছি যে একটা পরিবার যদি হয়, পুরো এলাকা আক্রান্ত হয়ে যায়। এটা হলো একটা ছোঁয়াচে রোগের মতো, মারাত্মক জিনিস এটা। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদেরকে। বাইরে যারা আছেন তাদের চেহারা আমি দেখছি না, সুতরাং তাদের রিয়েকশনও বুঝতে পারতেছি না। আগে জায়গাটা বললে আমি হয়তো বলতাম অন্য কথা করতে, জায়গা নিশ্চয়ই আছে আশেপাশে, শহরের মতো বলে ভালো হতো, সবাইকে দেখা যেত। এখন আবার দ্বিতীয়বার করার কথা চিন্তা না করে ভালো, কারণ সময় নাই হাতে, কিন্তু 10 দিন সময় আছে আমাদের। এর মধ্যে আবার কী কী কাজ আছে আমাদের? ভোটার লিস্ট, ভোটার সংখ্যা গণনা করতে হবে। ও আরেকটা কথা, যারা নির্বাচনে জিতবে না বলে ভাবছে, তারা ফলস ভোটার দেওয়ার চিন্তা করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। এটা আমাদের প্রতিহত করতে হবে। শক্তিশালী পোলিং এজেন্ট দিতে হবে, শক্তিশালী পোলিং এজেন্ট, কথা মনে রাখবেন। প্রয়োজন পড়লে ভিতরে নিজেরা ফলস ভোটের ডাল হয়ে দাঁড়াবে, কাউকে প্রশ্রয় দেবে না, পাত্তা দেবে না। আর পোলিং এজেন্টকে দুর্বল পোলিং দেওয়া যাবে না, দুর্বল পোলিং এজেন্ট দেওয়া যাবে না, মনে রাখতে হবে। কেউ কেউ বলবে যে না আমি ভিতরে থাকবো না, আমি বাইরে থাকতে চাই না, পোলিং এজেন্ট থাকতে হতে অত্যন্ত শক্তিশালী, এই কথা মাথায় রেখে। আর আমাদের যে বোনেরা বাইরে আছে, যারা আমাকে ফুল দিয়েছেন, আপনার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও দায়িত্ব হলো আপনাদের নারী সমাজকে সুসংগঠিত করে ভোটের দিন বাসায় যথাসম্ভব শীঘ্রই নাস্তা খাওয়া শেষ করে আপনারা চলে যাবেন। তবে অন্য দল কিন্তু নাস্তা খাবে না, এরা ভোর রাত্রি গিয়ে লাইন ধরবে,
ওই লাইন আর কমবে না কিন্তু, এর বলে দিই আপনাদের। এই লাইন আর কমবে না, এটা আপনারা দিতে পারবেন না, তাহলে আমরা অবস্থা করবো, যাবেও না, রাস্তাও ছাড়বে না। তো ওইটাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যাতে দেখা যাবে যে একটা লোক কিছুই নাই, চ্যালেঞ্জ করবে আইডেন্টি কার্ডটা দেখি, তোমার আইডেন্টি কার্ড চাবেন, বুঝতে পারছেন? আইডেন্টি কার্ড দেখতে হবে দেখি, কারণ এরা ভিন্ন এলাকা থেকে লোক এনে এখানে এনে লাইন দাঁড় করে রাখবে, এটা সহ্য করা যাবে না। যদি এই এলাকার লোক না হয়, সঙ্গে সঙ্গে পুলিশে দেবেন, তাকে সঙ্গে সঙ্গে পুলিশে দেবেন, ঠিক আছে? তো আমাদের ভোট দেওয়া, ভোট রক্ষা করা, ভোট অর্জন করা, ভোট নেওয়া মানুষের কাছ থেকে 3-4টা কাজ করতে হবে। এটা আপনারা মা বোনেরা ভালো পারবেন, কারণ আপনারা পাশাপাশি যেতে পারবেন সহজে, ছেলেদের চেয়ে বেশি বোনেরা পারবেন। যেহেতু আমি কারোর চেহারা দেখছি না এখানে, তো আমি মনে করবো এখানে যারা বিএনপি নেতৃত্ব যারা আছেন, আপনারা সেদিকে খেয়াল করে সবাইকে নিয়ে ভোটটা যে সুস্থ সুন্দরভাবে করতে পারি সেই অবস্থাটা করবেন। মাথা রাখবেন, আমাদের সামনে কিন্তু সবে মাত্র 10 দিন, এর মধ্যে কতগুলো কাজ, ভোটার স্লিপ বাসা বাসায় পৌঁছানো, ভোটারদেরকে দাওয়াত দেওয়া, ভোটারদেরকে নেওয়া, অনেক কাজ আছে। এই জন্য আমি যে দেখে আসছি আপনাদের কর্মী সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজগুলো করবেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনার কোশিশ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এলাকার সকল এলাকাবাসীর পক্ষ থেকে এই চাপে ননের সাথে